আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা রিভিউ করব টয়োটা করোলা স্পেসিও। এটা হচ্ছে 2004-এর মডেল। সো এই গাড়িটা হচ্ছে আমাদের সেকেন্ড গাড়ি। সো এইটার ব্যাপারে কোনো রিভিউ তেমন পাই নাই। সো এটার একটা ছোটোখাটো রিভিউ আজকে করব। সো ফার্স্টে লেটস সি ব্যাক সিটে কতখানি স্পেস থাকে। একটা ভালো জিনিস হচ্ছে এই গাড়িটার দরজা কিন্তু অনেকখানি খোলে, লাইক অলমোস্ট 90 ডিগ্রি, ঠিক আছে। অ্যান্ড আমি হচ্ছে 6'1", সো আমি যদি এখানে বসি, সামনের সিটটা অনেকখানি পিছানো, তারপরও আমার কিন্তু হাঁটু লাগতেছে না এখানে। হ্যাঁ, এখানে ইজিলি 3 জন বসার মতো জায়গা আছে। এটা কিন্তু একটা হ্যাচব্যাক, অ্যান্ড এই গাড়িটার প্রাইস রেঞ্জ কিন্তু অনেকগুলো গাড়ির সাথে সিমিলার। যে 2008-9-এর যে করোলা, সেগুলো যেমন 10 লাখের মধ্যে পাওয়া যায়, এই গাড়িটাও কিন্তু সেম প্রাইস রেঞ্জে পাওয়া যায়। হ্যাঁ, পিছে এই জিনিসটা আমরা পরে লাগাই নিছি, এটা এই গাড়ির সাথে আসে না। অ্যান্ড পিছে দেখতে পারতেছেন ইনাফ অ্যামাউন্ট অফ স্পেস আছে। হ্যাচব্যাকের নামটা আসে হচ্ছে এই পিছনের পুরা জিনিসটা আপনার এই গ্লাসটা সহ উঠে যায়। সো এই জিনিসটাকে হচ্ছে আপনার হ্যাচব্যাক বলে, ঠিক আছে। পিছনের সাইডটা পুরো এরকম খোলা থাকে। এই গাড়ির ইঞ্জিন কিন্তু বাংলাদেশের সব থেকে পপুলার ইঞ্জিন যেটা, সেটা হচ্ছে 1NZ FE। অ্যান্ড এই ইঞ্জিনটা খুব বেশি দিন হয় নাই, 2-3 মাসের মধ্যেই এইটা মানে রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে। কারণ আগের ইঞ্জিনটা আনফর্চুনেটলি বাজে মেনটেনেন্সের কারণে নষ্ট হয়ে গেছিলো। হ্যাঁ, হ্যাচব্যাকের একটা সুবিধা হচ্ছে যে অনেক লম্বা মানুষদেরও কিন্তু ইনাফ অ্যামাউন্ট অফ লেগরুম থাকে ড্রাইভিং সিটে। গাইজ, এই গাড়িটা দেখতে পারতেছেন কিনা, এই গাড়িটা অলমোস্ট 2,60,000 কিলোমিটারের বেশি চলছে। সো বুঝতেই পারতেছেন এই গাড়িটার বয়স ভালোই হয়েছে। অ্যান্ড ইয়েস, আগে এই গাড়ি মেইনলি ড্রাইভারের হাতেই চলতো। সো মেনটেনেন্সের দিক থেকে খুব একটা করা হইতো না। বাট রিসেন্টলি আমি যখন এই গাড়ির নিছি যে না, এটার মেনটেনেন্স আমার হাতেই হবে। সো এখন হচ্ছে এই নতুন ইঞ্জিন না তো, রিকন্ডিশন ইঞ্জিন, বাট ইঞ্জিনের কন্ডিশনটা অনেক ভালো ছিল। দেখি আমার যদি ইঞ্জিনের ছবিটা থাকে তাইলে আমি এখানে দিয়ে দিব ভিডিওতে। সো ইঞ্জিনটা নেওয়ার পর এখন মেনটেনেন্স রেগুলার হয়। অ্যান্ড ভিডিওর শুরুতে তো দেখছেন, অনেকেই বলে যে 1NZ FE ইঞ্জিনে কোনো টান নাই, কোনো পাওয়ার নাই। গাইজ, 1NZ FE ইঞ্জিনটা টয়োটার বানানো ওয়ান অফ দি বেস্ট ইঞ্জিন, ওয়ান অফ দি বেস্ট রিলায়েবল ইঞ্জিন। হ্যাঁ, অ্যান্ড এইটা কিন্তু লেটস সে এটার সাথে কম্প্যারিজন যায় হচ্ছে আপনার ধরেন 5A FE যদি ইঞ্জিনটার কথা বলি। সো 5A FE হচ্ছে আপনার যেগুলো 2000 ওই করোলা 110-এ যেগুলো পাওয়া যায় সেই ইঞ্জিনটা। সো ওইটাও অনেক রিলায়েবল, বাট ওইটার প্রবলেমটা হচ্ছে ওইটার পার্টস পাতি পাওয়া একটু ডিফিকাল্ট, যেখানে আপনি 1NZ FEর পার্টস আপনি ইজিলি পেয়ে যাবেন। হ্যাঁ, অ্যান্ড 1NZ FE কিন্তু নতুন জেনারেশন, ভালো ফুয়েল এফিসিয়েন্সি দেয়, দেন আপনার ভালো মাইলেজ, কি বলে, ভালো পাওয়ার কিন্তু মোটেই খারাপ না। আমি যদি এখানে একটা ছোটোখাটো পুল করি, অ্যান্ড একটা জিনিস হচ্ছে এই অটোমেটিক ট্রান্সমিশনের মানে পুরানো গাড়িগুলোয় যে একটা ফিচার পাওয়া যায়, তো সেটা হচ্ছে যে গিয়ার লিভারে আপনার L আর 2 নামে 2টা গিয়ার থাকে। সো L মানে হচ্ছে বেসিক্যালি 1 নাম্বার গিয়ার, আর 2 মানে হচ্ছে সেকেন্ড গিয়ার। দেন আপনি যদি ডিতে দেন ড্রাইভে, তাহলে আপনি 3rd, 4th গিয়ারে যাইতে পারবেন। সো আপনি যদি ইনিশিয়াল অ্যাক্সেলারেশনটা একটু জোরে নিতে চান, তখন কিন্তু আপনি ইজিলি L দিয়ে দেন
এই জিনিসটা করা পসিবল, কিন্তু এটা কিন্তু এখন খুব একটা এল গিয়ারটা রাখে না, জাস্ট একটা স্পোর্টস গিয়ার রাখে বা অন্য নামে একটা গিয়ার রাখে। এখন এইটার কম্প্যারিজনে আসে, এইটার সাথে কম্পেয়ার করা যায় হচ্ছে যে 2008-09 যে করোলাগুলো ছিল, টয়োটার করোলা। হ্যাঁ, এখন ওগুলো আপনি যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চান তাহলে আপনার এরকম 9 লাখ টাকার মতো লাগবে। অ্যান্ড এটাও কিন্তু মার্কেটে 9 লাখ টাকার মতোই সেল হচ্ছে। অ্যান্ড কথা হচ্ছে আপনি কোনটা নেবেন। দুইটাই করোলা লাইন আপ। এটা হচ্ছে স্পেসিও, নামটা আলাদা, সো এটা হচ্ছে একটা হ্যাচব্যাক। অ্যান্ড এটা হচ্ছে আপনার করোলাগুলো তো জাস্ট নর্মাল সেডান টাইপ, ঠিক আছে। সো কারো যদি প্রেফারেন্স থাকে যে জায়গা বেশি, আপনাদের একটা দেখায় যে আমি কিন্তু 6 ফিট, তারপরেও কিন্তু আমার মাথা উপরে ঠেকে যায়নি, উপরে আমার অলমোস্ট 1 হাতেরও বেশি স্পেস আছে। সো এই স্পেসিও গাড়িটা কিন্তু প্রচুর স্পেস, পিছনে ইজিলি 3 জন বসতে পারবেন, যেখানে করোলায় যদি 3 জন বসতে চান একটু চাপাচাপি হয়ে যায়। আমি নিজে বসে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, আন্দাজে বলতেছি না। সো কারো যদি হ্যাচব্যাক পছন্দ হয় তাহলে কিন্তু করোলা স্পেসিওটা আপনারা নিতে পারেন গাড়িটা। হ্যাঁ, অ্যান্ড যেহেতু 1NZ FE আছে, অনেক রিলায়েবল, অনেক এখন যদি বলেন যে গ্যাস মাইলেজ কেমন পাচ্ছি, গ্যাস মাইলেজ মানে গ্যাস বলতে আর কি তেলের যেটা, সো তেলের মাইলেজ পাচ্ছি হচ্ছে অ্যারাউন্ড 9 কিলোমিটার পার লিটার যদি ঢাকা শহরে চলে। এখন এখানে তো ড্যাশবোর্ডে আলাদা করে কোনো নেই, যে যেমন আমাদের হন্ডা BR-Vতে যেমন দেখায় যে কত KPL পাচ্ছে, বাট এটাতে তো আপনার ম্যানুয়ালি গুনতে হয়, সো এটা একটা প্যারা। আর মেইনটেনেন্সের কথা যদি বলি, 1NZ FE ইঞ্জিনের মেইনটেনেন্স অনেক সিম্পল। আপনার প্রত্যেক 3 থেকে 5,000 কিলোমিটার আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টার, তারপর হচ্ছে এয়ার ফিল্টার আর ক্যাবিন ফিল্টার, এই 3টা জিনিস চেঞ্জ করবেন। ইঞ্জিন অয়েল রেকমেন্ডেড হচ্ছে ফুল সিনথেটিক 5W30। আপনারা এইটা রেপুটেবল কোনো জায়গা থেকে কিনবেন, যার তার দোকান থেকে কিনবেন না। আমি একটা রেপুটেবল জায়গার যদি নাম বলে দিই, সেটা হবে হচ্ছে জাপান পার্টস BD থেকে, ওখান থেকে আপনারা কিনতে পারেন। তারপরে হচ্ছে অনেকে কিন্তু আমাদের দেশের একটা জিনিস জানে না, সেটা হচ্ছে ট্রান্সমিশনের যে ফ্লুইড চেঞ্জটা, এটা কিন্তু অনেক মানুষই জানে না। ট্রান্সমিশনের ফ্লুইড কিন্তু আপনার অটোমেটিক ট্রান্সমিশনের ক্ষেত্রে, হ্যাঁ, বাইরের দেশে লেখা থাকে যে অ্যারাউন্ড ধরেন 50,000 কিলোমিটার যাওয়ার পরে। তো বাংলাদেশের একটা জিনিস বুঝতে হবে যে এখানে আমরা ম্যাক্সিমাম টাইম জ্যামে বসে থাকি, সো আমাদের ওভাবে কিলোমিটারটা কাউন্ট হচ্ছে না, কিন্তু আমাদের সময় কিন্তু পার হচ্ছে, গাড়ি কিন্তু অন আছে। অ্যান্ড গাড়ি রাস্তায় জ্যামে বসে থাকা গাড়ির জন্য আরও ক্ষতিকর, যতটা না মানে গাড়ি যদি এরকম মুভিং থাকে, চলতে থাকে। সো বাংলাদেশের জন্য, ঢাকায় যারা মেনলি জ্যাম ঠিল্লা চালান, তাদের জন্য কিন্তু 30,000 কিলোমিটারে অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইডটা চেঞ্জ করা উচিত, ঠিক আছে। অটোমেটিক ট্রান্সমিশন হোক, CVT ফ্লুইড হোক। CVT ফ্লুইড তো আরও বেশি ইম্পর্ট্যান্ট যদি আপনারা চেঞ্জ করতে চান, কারণ CVT কিন্তু আপনার মানে জিনিসটা হচ্ছে, যদি এটা আপনি টিকাইতে চান, অটোমেটিকের যেমন আপনি চেঞ্জ না করলেও টিকবে, করলেও টিকবে, বাট আপনি যদি চেঞ্জ করেন তাহলে জিনিসটা আরও ভালো দিন, আরও অনেক বছর টিকবে। তারপর আপনার কোনো ওই যে স্লিপেজ হবে না, মানে আপনি অ্যাক্সেলারেশন দিচ্ছেন বাট অনেক সময় হয় যে গাড়ি ভাগতেছে না, সেটা কিন্তু হয় এই যে করার কারণে, এই মেইনটেনেন্সগুলো প্রপারলি না করার কারণে। হ্যাঁ, কিন্তু CVTর ক্ষেত্রে আপনি যদি মেইনটেনেন্স ঠিক মতো না করেন তাহলে কিন্তু এটা কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে। অ্যান্ড কয়েকদিন মানে ধরেন 5-6 বছর পর বা 7 বছর পর, তারপরে আপনার ওটা চেঞ্জ করা লাগবে। অ্যান্ড CVT ট্রান্সমিশনের দাম কিন্তু অনেক। ট্রান্সমিশনের আর একটা নাম হচ্ছে বাংলাদেশ যেটা গিয়ারবক্স বলে, তো CVT গিয়ারবক্সের দাম কিন্তু অনেক হয় অটোমেটিকের থেকে। কারণ একটা জিনিস মাইন্ডে রাখা লাগবে, সেটা হচ্ছে যে যদি আপনি ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করেন তাহলে আপনার এটা মাথায় রাখতে হবে প্রত্যেক 30,000 কিলোমিটার পর পর রেগুলারলি আপনি চেঞ্জ করবেন। হ্যাঁ, 30,000 কিলো গেলে আপনি চেঞ্জ করবেন। এখন যদি এরকম হয় যে 1 লাখ কিলোমিটার গাড়ি চলে গেছে ওই সেম অরিজিনাল ট্রান্সমিশনে, কিন্তু এটার কখনো ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করা হয় নাই, ঠিক আছে, তাহলে কিন্তু চেঞ্জ করতে যান না। কারণ তখন হয় যে আপনি যখন ট্রান্সমিশনের ফ্লুইডটা কিন্তু পুরাটা বের হয় না, লেটস সে 70% বের হয়। সো যেটা হয়, আপনি প্রত্যেক 30,000 কিলোমিটার পরপর যদি চেঞ্জ করেন তাইলে কিছু ময়লা বের হয়ে যায়, কিছু ময়লা থাকে। এখন ওই ময়লাটা কাজ করে
ফ্রিকশন হিসাবে, ঠিক আছে, ওই গিয়ারগুলো একটার সাথে যে একটা বন্ড হয় সেটার ফ্রিকশন হিসাবে কাজ করে। এখন আপনি যদি কখনোই সেটা মেনটেনেন্স না করেন, মানে ফ্লুইডটা চেঞ্জ না করেন, হবে যে ওইটার ক্ষয় হইতে হইতে গিয়ারগুলো আরও বেশি ক্ষয় হবে অ্যান্ড ওইখানের যেই ময়লাটা থাকবে সেটা আরও বেড়ে যাবে। এখন আপনার এখানে চেঞ্জ করতে মানা করতে হচ্ছে, কারণ আপনি যদি হঠাৎ করে এখন 1,00,000 কিলোমিটার চলার পর আপনি চেঞ্জ করলেন, তখন হবে কি সব ময়লাগুলা, ধরেন 70% ময়লাও তখন অনেক বের হয়ে গেলে তখন হচ্ছে আপনার ময়লা না, ওটা হচ্ছে মেটাল শেভিংসগুলো, যে গিয়ারগুলো একটার সাথে একটা ঘষাকে যে শেভিংসগুলো ক্রিয়েট হয়। সো তখন দেখা যাবে যে আপনার গিয়ার স্লিপ করতেছে। স্লিপেজটা হচ্ছে যে আপনি অ্যাক্সেলেরেটর দিচ্ছেন বাট গাড়ি ভাগতেছে না, অনেক আস্তে যাচ্ছে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি অটোমেটিক ট্রান্সমিশনে গিয়ার মানে ইয়ে করবেন না, ফ্লুইডটা চেঞ্জ করবেন না। আর হ্যাঁ গাইজ, আই নো এখানে ড্যাশবোর্ডে দুনিয়ার সব লাইট অন হয়ে আছে, এবিএস লাইট, ইঞ্জিন লাইট, তারপর হচ্ছে আপনার টিপিএমএস এর লাইট। ওয়েল দ্য থিং ইজ, যেটা বললাম এটা আমাদের সেকেন্ড কার, সো এটার মেনটেনেন্স খুব একটা ওভাবে নেওয়া হয় নাই। ইনশাল্লাহ আমি হয়তো সামনে সবগুলোই ঠিক করবো। খুব মানে এগুলো যে খুব দামি কিছু তেমন কিছু না, এটার জাস্ট দামি যদি একটা জিনিস হয় তাহলে সেটা হচ্ছে এবিএস অ্যাকচুয়েটরটা নষ্ট হয়েছে। এটা ফিল করা যায় ব্রেক পেডাল প্রেস করলে যে এটা আপনার প্রপারলি এবিএস অ্যাক্টিভেটও হয় না, প্রপারলি আপনার কাজও করে না। এটা কি হয়েছে, গাড়ি রাস্তার মাঝখানে একটা নষ্ট হয়েছে। ও না, ও ড্রাইভিং শিখাচ্ছে। ঠিক আছে। অ্যান্ড টয়োটার 1NZ FE ইঞ্জিন কিন্তু আপনি যদি কেয়ার করেন তাইলে 3-4 লাখ কিলোমিটার কোনো ব্যাপারই না এগুলোর জন্য যাওয়া, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন তো ফাঁকা রাস্তা আছে, আমি একটা টান দিয়ে দেখাই। ইয়েস গাইজ, যারা বলতেছেন 1NZ FE কোনো পুল নাই, সো হ্যাঁ এটা পুল আছে, জাস্ট জানতে হবে কেমনে পুল দিতে হয়। এখন ডিতে থাকলে যেটা হয় যে থার্ড গিয়ারে উঠায় বসে থাকে, আপনি অ্যাক্সেলেটার ফুল ডাবাই দেন, দেন ও সেকেন্ড গিয়ারে ড্রপ করে দেন যায়, ঠিক আছে। সো অ্যান্ড এই গাড়ির যতটুক পাওয়ার আছে, মানে 1NZ FE যতটুক পাওয়ার আছে ইনাফ। এর থেকে বেশি পাওয়ার যদি কারো চান তাইলে আসলে আপনার পুরো প্ল্যাটফর্মই চেঞ্জ করতে হবে। নাউজুবিল্লাহ, ইনারা কি করতেছে, কেন করতেছে? রাস্তার মাঝখান দিয়ে এভাবে হাঁটাটা কিন্তু কখনোই সেফ না, তা আবার একটা কর্নারে এসে। মানে আমার পিছে একটা গাড়ি থাকলে সেও তো ইয়ে হয়ে যেত যে সামনের গাড়ি হঠাৎ করে থেমে গেল কেন, তাই না? অ্যান্ড হ্যাঁ গাইজ, আপনারা যদি কেউ মানে লম্বা হয়ে থাকেন, আই মিন অ্যারাউন্ড 6 ফিটের মতো, তাইলে হ্যাচব্যাক ইজ এ ভেরি গুড অপশন সেডানের থেকে অবভিয়াসলি, কারণ তখন আপনার হাইটটা অ্যাকচুয়ালি ম্যাটার করে, ড্রাইভিং সিটের জন্য বলেন বা প্যাসেঞ্জার সিটের জন্য বলেন। হ্যাঁ, অ্যান্ড হ্যাচব্যাকে আপনি অনেক স্পেস, মানে পিছনেও অনেক স্পেস পাচ্ছেন। সো যে কারণে কোনো কিছু যদি ক্যারি করতে হয়, লেটস একটা লং ট্রিপে যদি যাইতে হয়, দেন হ্যাচব্যাক ইজ এ ফার বেটার অপশন দেন আপনার নর্মাল সেডান। So that's it for today about Toyota Corolla Spacio, and we will see you in the next one.